আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি যারা পরীক্ষা দেবে আগামীতে, সো তাদের জন্য আজকে একটা ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটার টাইটেল হচ্ছে এসএসসি কেমিস্ট্রি। চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 ওয়ান শট সিকিউ সলভ ক্লাস। আজকের যদি ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত করতে পারো, আমি ইনশিওর করলাম, আমি গ্যারান্টি দিলাম। কি গ্যারান্টি দিলাম? যে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করতে পারলে 10 মার্ক তুমি বোঝাই করে নিলা। ক্লাসটা যদি হয় 1 ঘন্টা বা 1 ঘন্টা 5 মিনিট, তাহলে তুমি এই 1 ঘন্টায় 10 নাম্বার বোঝাই করে নিলে। এই কথাটা খেয়াল রেখে তুমি ক্লাসটা করবা। আর যারা মনে করতেছো যে না, 10 নম্বর কমন পাওয়া সম্ভব নয়, তাদের ক্লাস করার কোনো দরকার নেই। তাহলে তুমি আগে দেখো, এই 1 ঘন্টা ক্লাস করো, আমি তোমাকে 10 মার্কের সিওরিটি দিচ্ছি। 10 মার্ক তুমি পেয়ে গেলা। ওকে, 1 ঘন্টায় 10 মার্ক। সো তাহলে এই চ্যাপ্টার 4 থেকে বেশি সিকিউ আসে না, অল্প সিকিউ আসে। অল্প কথায় উত্তর দিলে 10-এ 10 দিয়ে দেয়। অর্থাৎ চ্যাপ্টার 2 তে আমাদের জাস্ট এক ধরনের সিকিউ আছে। কি বলছি বলতো? এক ধরনের সিকিউ। একটা সিকিউ করলেই শেষ। তাহলে আমরা দেরি করতেছি কেন? সরাসরি শুরু করি। বাট তার আগে একটু খেয়াল করো, আমাদের এই অধ্যায় থেকে যে সিকিউ গুলো আসবে, আচ্ছা, আমাদের এই অধ্যায় থেকে যে সিকিউ গুলো আসবে সেগুলো মূলত নাম্বার গ নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রুপ নির্ণয় আর পর্যায় নির্ণয়। এটা হচ্ছে গ নম্বর, মাস্ট থাকবেই থাকবে। তাহলে তুমি যদি পর্যায় আর গ্রুপ নির্ণয় করা শিখতে পারো, এখানে তুমি 3 মার্ক পেয়ে গেলা। দেন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এটা থেকে থাকবে হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বরে এটা থাকবে। এই মৌলের পর্যায়বৃত্ত ধর্মের কিছু অন্তর্ভুক্ত জিনিস আছে, যেমন ঘ নম্বরে বেশিরভাগ যেটা থাকে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি। অর্থাৎ এই তিনটা পড়লে, এই তিনটা যদি তোমরা পারো, তাহলে তোমার ঘ নম্বরে 4 পাইলা। আর এখানে তোমরা গ নম্বরে 3 পাইলা। 4 আর 3 এর 7 তোমাদের কাভার। কথা কি আমার ক্লিয়ার? বুঝতে পারছো জিনিসটা? আশা করি পারছো। সংক্ষিপ্ত প্রশ্ন কাভার, সবকিছু কাভার তোমাদের এই মাধ্যমেই। আচ্ছা, তাহলে পর্যায় নির্ণয় আর গ্রুপ নির্ণয়, এটা নিয়মটা আমি এই ক্লাসেই শিখে দেব। বাট ঘ নম্বরে যেগুলো থাকবে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ করতে বলবে, অথবা আয়নীকরণ শক্তি আহ নির্ণয় করতে বলবে, অথবা ইলেকট্রন আসক্তির ব্যাপারটা ব্যাখ্যা করতে বলবে। তাহলে এই তিনটা আসলে বোঝানোর জন্য এই ক্লাসেও বুঝবা তোমরা, আমি বুঝিয়ে বুঝিয়েই করে দেব। বাট এই তিনটা আমার যে কথাটা থাকবে, স্পেসিফিক ভাবে তোমরা এই তিনটা আলাদা করে অন্যান্য প্ল্যাটফর্মের ভিডিও দেখে, বা আমার চ্যানেলেও আছে পর্যায় সারণী রিলেটেড, সেই ভিডিওটা তুমি একটু দেখে আসো। এই তিনটা বিষয়ে কি কি? পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। এই তিনটা বিষয়ে তোমরা যে কোনো ইউটিউবে গিয়ে সার্চ দিবা, এমনিতেই তোমরা পেয়ে যাবা। এই তিনটা বিষয় একটু ভালোভাবে পড়ে আসো আমার ক্লাসে। এখন তাহলে আমরা কি করব? ঘ নম্বর সলভ করতে পারবো। আর যদি মনে করো না, আমি এই ক্লাসেই করতে চাই, তাহলে থাকো অবশ্যই। যদি তোমার কিছু হলেও ধারণা থাকে, তাহলে আজকে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমিও বেসিক বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তাহলে প্রথমেই আমরা প্রথম কোশ্চেনে চলে যাই ইনশাল্লাহ। আর আমাদের লাগবে হচ্ছে পর্যায় সারণী। এই যে দেখতে পাচ্ছ পিরিয়ডিক টেবল। তো এই পর্যায় সারণীটা হলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা একটু চলে যাই আমাদের প্রথম কোশ্চেনে। তাহলে একটু তোমরা খেয়াল করো, 1 ঘন্টায় 10 মার্ক ভাইয়া। 1 ঘন্টায় কয় মার্ক? 10 মার্ক। এর বাইরে আর সিকিউ আসতে পারবে না, মানে পারবে না। দেখো ভাইয়া, বলা হয়েছে মৌল এক্স ওয়াই জেড, পারমাণবিক সংখ্যা 11, 12, 13। তো আমরা আগে মৌলগুলো চিহ্নিত করি। প্রথমেই উদ্দীপক থেকে মৌলটা চিহ্নিত করতে হবে। বলছে কি 11, 12 আর 13 পারমাণবিক সংখ্যা। দেখো তো ভাই, 11, 12, 13 কার? এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, বাট একটু খেয়াল করো। 11 হচ্ছে সোডিয়ামের, 12 হচ্ছে ম্যাগনেসিয়ামের, 13 হচ্ছে অ্যালুমিনিয়াম। তার মানে আমি আগে প্রশ্নতেই এটা লিখে রাখবো যে এটা হচ্ছে আমাদের সোডিয়াম, এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। কথাটা কি বুঝতে পারছো? এখন তুমি চলে যাও সরাসরি গ নম্বরে। তো গ নম্বরে বলছি কি থাকবে? পর্যায় নির্ণয় আর গ্রুপ নির্ণয়।
এটা করলেই 3 মার্ক, প্রত্যেকটা সিকিউরিটি গ নম্বরে এটা থাকবে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস উল্লেখ করব, পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থান নির্ণয় করো। ভাইয়া এই যে অবস্থান, এই অবস্থান নির্ণয় বলতেই বোঝায় পর্যায় আর গ্রুপ নির্ণয়। তাহলে একটু খেয়াল করো, ইলেকট্রন বিন্যাস উল্লেখ করব, ফার্স্টে আমাদেরকে ওয়াই মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তোমরা আগে লিখবা যে উদ্দীপকের ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা 12, সুতরাং মৌলটি ম্যাগনেসিয়াম, নিচে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করা হলো। ওকে, তাহলে এই যে ম্যাগনেসিয়াম কত 12, তো এটার আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। 1s2, 2s2, 2p6, 3s2, 2 4 6 7 10 আর 2 12, শেষ। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এটার পর্যায় নির্ণয় করব। তাহলে ম্যাগনেসিয়ামের পর্যায়, এর কি পর্যায় সংখ্যা কত হবে, পর্যায় সংখ্যা হবে, সো পর্যায় সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এই যে এখান থেকে শিখবা। পর্যায় নিয়মের একটাই নিয়ম, সেটা হচ্ছে কি এর যতটি শক্তি স্তর থাকবে ওই সংখ্যাটাই মৌলের পর্যায়। তাহলে ম্যাগনেসিয়ামের পর্যায় সংখ্যা হবে এর যতটি কি শক্তি স্তর সংখ্যা, শক্তি স্তর সংখ্যা। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এটার শক্তি স্তর সংখ্যা কত, এই যে 1, এরপরে 2, এরপরে 3, তার মানে শক্তি স্তর কত 3, সর্বোচ্চ কত 3। তাহলে সর্বশেষ শক্তি স্তর বা মোট শক্তি স্তরের যে সংখ্যা এটাই হচ্ছে পর্যায় নম্বর। তাহলে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তর কত নম্বর শক্তি স্তর, 3 নম্বর, সুতরাং ম্যাগনেসিয়ামের পর্যায় সংখ্যা হবে হচ্ছে 3। এইভাবে তুমি লিখবা। তাহলে তুমি কি লিখবা যে এই ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় ম্যাগনেসিয়ামের সব শেষের পর সব শেষের যে কি শক্তি স্তর সেটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, সুতরাং ম্যাগনেসিয়ামের পর্যায় সংখ্যা হবে 3। এবার তুমি লিখবা ম্যাগনেসিয়ামের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে, গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কি হবে বলতো, গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে তোমার 3টা নিয়ম আছে, দেখতে হবে কোন নিয়মে পড়ছে। আচ্ছা দেখো তো, এখানে শেষের কক্ষপথে শুধুমাত্র এস আছে, তার আগে কি আছে অন্য একটা কক্ষপথ আছে। তাহলে আমরা এটা জানি নিয়ম 1-এর অন্তর্ভুক্ত, যদি সর্বশেষ শক্তি স্তরে শুধু এস থাকে, সর্বশেষ শক্তি স্তর এখানে 3 নম্বর শক্তি স্তর, এর কি আছে শুধু এস অরবিটাল আছে। যদি শুধু এস অরবিটাল থাকে তাহলে এর মোট ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা, তাহলে এর মোট ইলেকট্রন সংখ্যা 2, তার মানে ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা 2। তাহলে তুমি এখন এইভাবে লিখবা যে গ্রুপ নির্ণয়ের 1 নম্বর নিয়ম অনুযায়ী আমরা জানি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে তাহলে তার গ্রুপ সংখ্যা হবে এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সমান, অতএব ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা হবে হচ্ছে আমাদের 2। এখন তুমি লিখবা তাহলে তাহলে ম্যাগনেসিয়ামের পর্যায় সারণীতে অবস্থান, এখানে কি বলছে ওয়াই মৌলের অবস্থান নির্ণয় করো পর্যায় সারণীতে, তাহলে বলবা ম্যাগনেসিয়ামের পর্যায় সারণীতে অবস্থান হলো 2 নং পর্যায়ের, সরি 3 নং পর্যায়ের, 3 নং পর্যায়ের 2 নং গ্রুপে, 3 নং পর্যায়ের 2 নং গ্রুপে ভাইয়া। তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার, তাহলে এটাই হবে অ্যান্সার, 3 নং পর্যায়ের 2 নং গ্রুপ। এটা হচ্ছে কি ম্যাগনেসিয়ামের পর্যায় সারণীতে অবস্থান। আমি আশা করি তোমাদের সবার ক্লিয়ার। ওকে, সো এরপরে আমরা দেখি ঘ নম্বরে কি বলছে। ঘ নম্বরে তো এই যে এই কয়টার মধ্যে প্রশ্ন করবে, কোন কয়টা, এই যে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি, এই তিনটার মধ্যে এই কোশ্চেন করবে। তো ঘ নম্বরে বলছে উদ্দীপকের উল্লিখিত মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো, অর্থাৎ প্রশ্নটা করছে হচ্ছে আমাদের এই যে এখান থেকে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। তাহলে এইটা তোমরা পারবা যখন পারমাণবিক ব্যাসার্ধ পড়ে আসবে, কিন্তু তোমরা যদি না পড়ে থাকো আমি একটু তোমাদেরকে বুঝাই যে পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি। আচ্ছা প্রথমে তুমি একটু খেয়াল করো, উদ্দীপকের উল্লিখিত মৌল তিনটি কি কি, এক্স ওয়াই জেড, 11 12 13, অর্থাৎ আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আচ্ছা এরা কয় নং পর্যায়ের বলো তো ভাইয়া, 3 নং পর্যায়ের না? তাহলে একটু খেয়াল করো, আমি আগে কি করব সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু করে দেই। এই যে দেখো সোডিয়াম, এইটার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এর কত 11, তাই না? এই যে দিলাম, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে বলো তো ভাইয়া
8টা থাকবে। এই যে দিলাম 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 8 আর 2 10 এবং লাস্টের কক্ষপথে তোমার থাকবে হচ্ছে ভাইয়া একটা। আমার কথাটা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, আমরা যদি পরেরটা দেখি অর্থাৎ ম্যাগনেসিয়াম, যার হচ্ছে কি 12। তাহলে এবার ম্যাগনেসিয়ামের কত ভাইয়া? 12। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা, 8টা, এবং তৃতীয় কক্ষপথে হচ্ছে ভাইয়া কয়টা বলো তো? 2টা, কারণ 8 আর 2 10টা গেল, আরো থাকবে হচ্ছে 2টা। বলবা ভাইয়া এটারও কক্ষপথ 3টা, এটারও কক্ষপথ 3টা, কিন্তু এইটার আকার বড় দেখতেছি, এইটার আকার আবার ছোট দেখতেছি কেন? এই জিনিসটা যদি বোঝো তাহলেই পারমাণবিক ব্যাসার্ধ ক্লিয়ার। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এখানে আমাদের কিন্তু এই শক্তি স্তর সমান, একটা 2টা 3টা, একটা 2টা 3টা, ঠিক একই ভাবে তুমি যদি যে কোনো একটা পর্যায়ের বাম থেকে ডাইনে যাও, দেখবা শক্তি স্তর সমান। অর্থাৎ তুমি এই যে সোডিয়ামের শক্তি স্তর কয়টা? একটা 2টা 3টা, ম্যাগনেসিয়ামেরও 1 2 3, অ্যালুমিনিয়ামেরও 1 2 3, সিলিকনেরও 1 2 3, ফসফরাসেরও 1 2 3, তিনটা করেই শক্তি স্তর। কিন্তু পারমাণবিক ব্যাসার্ধটা ভিন্ন কেন? একটু খেয়াল করো। আচ্ছা, এখানে আমাদের ইলেকট্রন আর প্রোটন কয়টা? সোডিয়ামের ক্ষেত্রে 11টা ইলেকট্রন আর 11টা প্রোটন। তাহলে 11টা ইলেকট্রন আর 11টা প্রোটন এখানে আছে, ভালো কথা। আচ্ছা, তাদের মধ্যে একটা টান আছে, তাই না? তো এরকম আছে। এবার এখানে আমাদের ইলেকট্রন প্রোটন কয়টা? 12টা ইলেকট্রন 12টা প্রোটন। তাহলে ভাইয়া আমি এই জিনিসটা তোমাদের কাছ থেকে জানতে চাই যে 11টা ইলেকট্রন আর 11টা প্রোটনের মধ্যে যে আকর্ষণ শক্তি, 12টা প্রোটন আর 12টা ইলেকট্রনের মধ্যে কি সেই আকর্ষণ শক্তি নাকি তার চেয়ে বেশি? সবাই বলবো অবশ্যই ভাইয়া বেশি, কারণ এখানে আমাদের যত বেশি হবে ইলেকট্রন প্রোটন, তত আকর্ষণ শক্তিটা কি হবে? বেশি হবে, তাই না ব্যাপারটা? তুমি একটু চুম্বক আর একটু চুম্বক নিয়ে আকর্ষণ যত হবে, এত বড় চুম্বক আর এত বড় চুম্বক নিয়ে আকর্ষণ কি তার চেয়ে বেশি হবে না? অবশ্যই হবে। তাহলে এখানে ইলেকট্রন প্রোটন সংখ্যা কম বিধায় এখানে আকর্ষণ শক্তিটা একটু কম। আর এখানে কি হয়েছে? প্রোটন বেশি, ইলেকট্রনও বেশি, তাহলে এই দুইটার মাঝে আকর্ষণ শক্তি বেশি হবে। আর যখনই ভাইয়া আকর্ষণ বাড়বে, এই যে আকর্ষণ সাপোজ এইরকম আছে, কিন্তু যখন বাড়বে তখন কিন্তু পরমাণুটা ছোট হয়ে আসবে, হবে কিনা? কারণ আকর্ষণ হচ্ছে, তুমি যত এরকম করবা তত কিন্তু সেটা কি হবে? আটো হয়ে যাবে। সুতরাং এখানে যেহেতু আকর্ষণটা বেশি, তাহলে পরমাণুর এইরকম স্তরটা ছোট হয়ে আসবে। তার মানে আমি এখন বলতে পারি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে এই যে আমাদের কি প্রধান শক্তি স্তর একই থাকে, কিন্তু ইলেকট্রন প্রোটন বেশি হওয়ার কারণে আকর্ষণ শক্তিটা বেশি হয়, যার ফলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। আমার কথা কি বুঝতে পারছো? কেন হ্রাস পায়? কারণ ইলেকট্রন প্রোটন বৃদ্ধি পায়, আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, আর আকর্ষণ বৃদ্ধি পাইলে তো কেউ বড় হবে না, পারলে আরো ছোট হয়ে আসবে। তাহলে এই জিনিসটা যদি বুঝে থাকো, তাহলে এখন তুমি ঘ নম্বরটার উত্তর দিয়ে দাও যে উদ্দীপকের উল্লেখিত মৌলগুলো হলো এক্স ওয়াই জেড। তুমি এখন আমি মানে যেটা বলতেছি তুমি এইভাবে লিখবা, উদ্দীপকের উল্লেখিত মৌলগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, যেখানে এক্স এর পারমাণবিক 11, পারমাণবিক সংখ্যা 11, ওয়াই 12 এবং জেড 13। সুতরাং মৌল তিনটি যথাক্রমে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এবং মৌল তিনটি একই পর্যায়ে 3 নং পর্যায়ের বাম থেকে ডানের দিকে গিয়েছে। সুতরাং আমরা এই জিনিসটা বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি আমরা জানি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রনে আমাদের এই কি শক্তি স্তরের সংখ্যা না বাড়লেও কি হয়? ইলেকট্রন প্রোটনের সংখ্যা বাড়ে, আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, সুতরাং পরমাণুটার আকার হ্রাস পায়। সুতরাং এখানে সোডিয়াম সর্ববামে, সর্ববামে এই তিনটা মৌলের মধ্যে সর্ববামে থাকায় এর ইলেকট্রন প্রোটন সংখ্যা কম হওয়ায় আকর্ষণ শক্তি কম হয়, এর পারমাণবিক ব্যাসার্ধটা বেশি এই তিনটার মধ্যে। সুতরাং আমরা লিখতে পারি Na। এর চেয়ে সোডিয়ামের পর আমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন প্রোটন সোডিয়ামের চেয়ে বেশি হয়, আকর্ষণ শক্তি তার চেয়ে বেশি হয়, পরমাণুর আকার আরেকটু ছোট হবে। অর্থাৎ আমরা বলতে পারি Na গ্রেটার দেন Mg, কারণ Na Mg চেয়ে বড়, পারমাণবিক ব্যাসার্ধ বড়, এবং Mg আবার গ্রেটার দেন হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। কি লিখবা? আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে
আমরা জানি কি হয়, পারমাণবিক আকার কমে যায়। সুতরাং অ্যালুমিনিয়াম যেহেতু এই তিনটের মধ্যে সর্বডাইনে অবস্থান করতেছে, তাই অ্যালুমিনিয়ামের আকার আরো, পারমাণবিক ব্যাসার্ধ আরো কম। সুতরাং আমাদের ক্রমটা হবে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা হবে হচ্ছে Na গ্রেটার দ্যান Mg, Mg গ্রেটার দ্যান Al বা অ্যালুমিনিয়াম। তাহলে এই জিনিসটা আশা করি তোমরা ক্লিয়ার। তোমরা কি লিখতে পারবা না? লিখতে পারবা। এখন এই জিনিসটা আমি যেভাবে বললাম, আমি অনেক বড় করে বললাম, বাট গাইডে যদি তোমরা দেখো, এই কোশ্চেনটার উত্তরটা একটু তোমাদেরকে আমি দেখাতে চাই ভাইয়া। তুমি এইভাবে লিখবা, দেখো। দেখো এটা আমাদের এইটা 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 আচ্ছা দেখো ভাইয়া, এটা তুমি এইভাবে লিখবা। সো তোমরা কি দেখতে পাচ্ছ? আমি একটু তাহলে জুম করে নেই, তাহলে তোমরা দেখতে পারবা। সো দেখো তো ভাইয়া, এখানে কি লেখা আছে দেখো। আগে কোশ্চেনটা ভালোভাবে পড়বা। উদ্দীপ এটাই কি, হ্যাঁ, এইভাবে লিখবা। উদ্দীপকের এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 11, সুতরাং মৌলটি সোডিয়াম। ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 12, সুতরাং মৌলটি হলো ম্যাগনেসিয়াম। আবার জেড মৌলের পারমাণবিক সংখ্যা 13, সুতরাং জেড মৌলটি হলো অ্যালুমিনিয়াম। এবার কি করবা? মৌল তিনটির ইলেকট্রন বিন্যাস করে নিবা। এইভাবে করবা। এখন করার পর তুমি বলবা কোন পর্যায়ের বাম থেকে ডান দিকে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমাগত হ্রাস পায়। কারণ আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, ইলেকট্রন প্রোটন বৃদ্ধি পায়। কারণ এই যে, কারণ বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও শক্তি স্তর কিন্তু ভাইয়া বৃদ্ধি পায় না। শক্তি স্তর কি বৃদ্ধি পায় না? নিউক্লিয়াসে ধনাত্মক আধানের সংখ্যা বৃদ্ধি পায় বলে মৌলসমূহের যোজনী ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। এত লেখার দরকার নেই, তুমি জাস্ট লিখবা অধিক প্রোটন ইলেকট্রন হওয়ায় আকর্ষণ শক্তিটা বৃদ্ধি পায়। এরপরে লিখবা সুতরাং ইলেকট্রন গুলো কাছাকাছি আসতে চায়, আকর্ষণ হলে কাছাকাছি আসতে চায়, যার কারণে পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পায়। এরপরে তুমি লিখবা উদ্দীপকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এই মৌল তিনটি একই পর্যায়ে যথাক্রমে গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 13 এ অবস্থান করে, অর্থাৎ ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থিত। গ্রুপ সংখ্যার অনুসারে সোডিয়াম তৃতীয় পর্যায়ে সর্বাপেক্ষা বামে এবং অ্যালুমিনিয়াম একই পর্যায়ে সর্বাপেক্ষা ডানে অবস্থিত। তাহলে মৌল ত্রয়ের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম এই যে, Na গ্রেটার দ্যান Mg, Mg গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম, বা এই X গ্রেটার দ্যান Y, Y গ্রেটার দ্যান Z। তাহলে আমার মেইন কথাটা হবে কি, যে পারমাণবিক সংখ্যা বাম থেকে ডানে গেলে কি পায়? হ্রাস, পারমাণবিক আকার হ্রাস পায়। যেহেতু আমাদের বামে আছে, সর্ববামে আছে সোডিয়াম, তাহলে এরটা একটু বড়। তার চেয়ে ডানে আছে যেহেতু ম্যাগনেসিয়াম, এটা একটু ছোট। তার চেয়ে ডানে যেহেতু আছে অ্যালুমিনিয়াম, তার পারমাণবিক আকার আরো ছোট। তাহলে আমরা জাস্ট এই ফর্মটা লিখে দেবো। আশা করি তোমাদের পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়েছে জিনিসটা। তো ভাইয়েরা, আমি তোমাদেরকে কিন্তু এই জিনিসটা একবার বুঝে দিলাম না, আর যে কোনো সিকিউ এ যদি এই কোশ্চেন থাকে আর কিন্তু বুঝে দেব না। আমি জাস্ট উত্তর বলে দেব, তোমাদেরকে বুঝতে হবে, নিজে থেকেই বুঝতে হবে। পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার ফুললি ভাবে কভার। আমরা নেক্সট কোশ্চেনে একটু যাই ভাইয়া। দেখো, যদি এই পারমাণবিক ব্যাসার্ধ থেকেই আবার আমাদের মূলত হচ্ছে এইটা ব্যাখ্যা করা যায়। কোনটা? এই যে দেখো, পারমাণবিক ব্যাসার্ধ থেকেই আমাদের মূলত আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তিও ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা মেইনটা কিন্তু ধরতে পারছি। এইবার একটু খেয়াল করো, আমরা নেক্সট কোশ্চেনে দেখি ভাইয়া কি আছে। সো দেখো, নেক্সট কোশ্চেন এই পাশ দিয়ে দেখো তো কি বলছে, তারা কি বলছে তোমরাই পড়ো। বলা হয়েছে, দেখো এই পাশে একটা গ্রাফ আছে, এটা একটা গ্রাফ আমি দেখতে পাচ্ছি। আমার ভিডিওটা একটু আমি ব্রাইটনেসটা কমে দিলে ভালো হয় মনে হয়। হ্যাঁ, ঠিক আছে এখন। আচ্ছা, এই পাশে হচ্ছে আয়নীকরণ শক্তি দেখানো হয়েছে। আয়নীকরণ শক্তি ফার্স্টে আমি তোমাদেরকে যেইটা বুঝাবো ভাইয়া, আয়নীকরণ শক্তি না, আমি আগেই বুঝাচ্ছি না, জাস্ট একটু খেয়াল করো পারমাণবিক সংখ্যা। তাহলে আয়নীকরণ শক্তি এবং কি পারমাণবিক সংখ্যা নিয়ে একটা গ্রাফ পাওয়া গেছে, এবং এইটা হচ্ছে ইউ মৌল, এটা ভি মৌল, এটা ডব্লিউ মৌল, এটা এক্স মৌল, এটা ওয়াই মৌল। আচ্ছা, ইউ মৌলের পারমাণবিক সংখ্যা কত? 5, ভি মৌলের 6, ডাব্লিউ মৌলের 7, এক্স মৌলের 8, ওয়াই মৌলের 9। তাহলে 5, 6, 7, 8, 9 বলো তো ভাইয়া কই আছে? এই যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তার মানে এই 5টা মৌলকে নির্দেশ করছে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ওকে, এবার একটু খেয়াল করো। গ নম্বরে বলছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটির গ্রুপ ও পর্যায় নির্ণয় করো। ওয়াই মৌল কোনটা? এই যে দেখো 9, পারমাণবিক সংখ্যা 9 কার? ফ্লোরিনের। তাহলে আমরা এখন কি করব? ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ ও পর্যায় নির্ণয় করব। আর কি বলতে হবে তোমাদেরকে? শিখাতে হবে? আশা করি পারবা। তাহলে একটু খেয়াল করো, গ্রুপ আর কি পর্যায়। ফার্স্টে আমরা
প্রথমে আগে তোমরা যা লেখা দরকার যে ওয়াই মৌলটির প্রোটন সংখ্যা 9, সুতরাং ওয়াই মৌলটি হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করা হলো, এরপরে এটা ওটা করা হলো, এগুলো তোমরা লিখে নিবা। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি গ্রুপ আর পর্যায় নির্ণয় করে। তাহলে ফার্স্টে আমরা কি করব, পর্যায় নির্ণয় করব। তাহলে পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে কি হবে, ফ্লোরিনের হচ্ছে আমাদের কত 9, ফ্লোরিনের কত 9। তাহলে পর্যায় নির্ণয় করো ভাইয়া, 1s2, 2s2, 2p6, না 6 হবে না, 2p5 হবে। কেন, 2 4 5 4 9। তাহলে এবার একটু খেয়াল করো পর্যায় কোনটা, সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা। তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তর কি 2 না, তাহলে এখানে পর্যায় হবে হচ্ছে 2। দেখো তো 2 এই কি আছে আসলেই, এই যে দেখো ভাইয়া, এই যে ফ্লোরিন, ফ্লোরিন কিন্তু আমাদের 2 নং পর্যায়ে অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা এখন গ্রুপ নির্ণয় করব। তাহলে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে দেখো তো, এখানে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন নিয়মে পড়ছে। আচ্ছা দেখো, শেষের কক্ষপথে কি আছে, পি আছে, তার আগে এস আছে। তাহলে এই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে কোন নিয়মে পড়ছে। দেখো এইবার যেটা হয়েছে সেটা কি, যে যদি এস ও পি থাকে, এই যে দেখো শেষের কক্ষপথটা আগে দেখতে হবে, শেষের কক্ষপথে শুধু এস আর পি আছে, আর কিছু নেই। তাহলে যদি শুধু শেষের কক্ষপথে এস আর পি অরবিটাল থাকে, তাহলে গ্রুপ সংখ্যা হবে এস প্লাস পি প্লাস 10। তাহলে এখানে তাহলে কি হবে, এস এর মান 2, পি এর মান হচ্ছে 5 প্লাস 10 এর মান হচ্ছে 10। তাহলে 5 আর 2 এ 7 প্লাস 10 সমান হচ্ছে 17, সমান হচ্ছে কি 17। তার মানে আমাদের ফ্লোরিন 17 নম্বর গ্রুপে অবস্থিত। দেখো ভাইয়া 17ই কি, এই যে দেখো ফ্লোরিন 17, এটা হচ্ছে 18 নম্বর গ্রুপ, তাহলে 17। তাহলে আমরা কি করলাম, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এই ওয়াই মৌলের, এটা কি ওয়াই মৌল ছিল না, দেখো তো ভাইয়া, ওয়াই মৌলটির গ্রুপ ও পর্যায় নির্ণয় করলাম। তাহলে গ্রুপ হচ্ছে আমাদের 17, পর্যায় হচ্ছে 2। তাহলে 2 নং পর্যায়ে 17 নং গ্রুপে অবস্থিত আমাদের ফ্লোরিন। ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, আমরা নেক্সট ঘ নম্বরটা দেখি। সো ঘ নম্বরটা দেখার আগে আমরা একটু কোশ্চেনটা আগে পড়ি। উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ বিশ্লেষণ করো। প্রথম কথা, আয়নীকরণ শক্তিটা একবার বুঝে দেব, যে কোনো সিকিউ তোমরা পেয়ে যাবে। আয়নীকরণ শক্তি কি, দেখো ভাইয়া, আয়নীকরণ শক্তি হচ্ছে, সাপোজ আমাদের এখানে কি প্রথমটা কি বলতো, 5, 5 কি, এখানে 5 হচ্ছে আমাদের বোরন। তাহলে এই যে দেখো বোরন, তাহলে বোরনের প্রথম কক্ষপথে কয়টা থাকবে, অবশ্যই 2টা। আবার দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে, অবশ্যই 3টা থাকবে। এই যে ধরো 1, 2 এন্ড 3, 3 আর 2 এ 5। তাহলে আহ কি বলছে, আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তিটা হচ্ছে একটা মৌলের শেষের কক্ষপথ হতে একটা ইলেকট্রন অপসরণ করতে যে শক্তি প্রদান করতে হয়। দেখো ভাইয়া, এখান থেকে তুমি চাচ্ছ বোরনের এই ইলেকট্রনটা একটু অপসারণ করবা। তাহলে এই ইলেকট্রন অপসারণ করার ক্ষেত্রে তোমাকে একটা শক্তি দিতে হবে না। সো যেই শক্তি দিয়ে একটি ইলেকট্রনকে অপসারণ করা যায়, সেই শক্তিকেই বলা হয় হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি। এইবার তোমার খেলা জমছে। এইবার একটু খেয়াল করো, বোরনের পরে কি আছে, বোরনের পরে কি আছে, কার্বন আছে। তাহলে কার্বনের হচ্ছে আমাদের কত, 6, তাই না? এই যে প্রথম কক্ষপথে 2টা এন্ড দ্বিতীয় কক্ষপথে কয়টা, 4টা, কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ কমবে। কেন কমবে, ইলেকট্রন প্রোটন বাড়লো। তাহলে এই যে দেখো 1 2 3 4 ধরে নাও। তাহলে এইবার একটু খেয়াল করো ভাইয়া, এইটার আয়নীকরণ শক্তি কি। দেখো যেহেতু এখানে আমাদের কি শক্তি স্তরে পরমাণুর ব্যাসার্ধটা একটু বেশি না, ব্যাসার্ধ কিন্তু বেশি। তাহলে এই ব্যাসার্ধ যেহেতু বেশি, তাহলে ইলেকট্রনটা প্রোটন থেকে বা নিউক্লিয়াস থেকে কত দূরত্ব, এখান থেকে এত দূর দূরত্ব না, দূরত্বটা অনেক বড়। বাট এখানের ক্ষেত্রে প্রোটন বা নিউক্লিয়াস থেকে এই শেষের কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব একটু কম, অর্থাৎ এখানে কিন্তু একটু জোরে আঁকড়ে ধরে আছে। কারণ ব্যাসার্ধ যেহেতু কমছে, জোরে আঁকড়ে ধরে আছে। তাহলে যেহেতু জোরে আঁকড়ে ধরছে, এইবার এটার যদি আমি একটা ইলেকট্রনকে সরাতে চাই, আমাকে আবার একটা শক্তি প্রদান করতে হবে, যাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, এই ইলেকট্রনটা সরাতে বেশি শক্তির প্রয়োজন হবে, নাকি এই ইলেকট্রনটা সরাতে বেশি শক্তির প্রয়োজন হবে? তাহলে দেখো, আশা করি উত্তর পেয়ে গেছো। অবশ্যই এটা সরাতে বেশি শক্তির প্রয়োজন হবে, কারণ এখানে আকর্ষণ শক্তি বেশি। ধরো আমি এইটাকে 5 নিউটন বল দ্বারা এই দিকে টানতেছি, এই দিকে টানতেছি। তাহলে এটাকে আমি সাপোজ 6 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে এটা কিন্তু চলে গেল। এবার দেখো, এই একই একই জিনিসকেই আমি এবার
7 নিউটন দ্বারা এই দিকে টানতেছি। তাহলে এবার আমি যদি 6 নিউটন বলে এইদিকে দেই, দেখি যাবে? যাবে না। এবার দিতে হবে তার চেয়ে বেশি, অর্থাৎ 8 নিউটন দিতে হবে। ঠিক ব্যাপারটা এরকম। এখানে আমাদের এই ইলেকট্রনটা কি বেশি আঁকড়ে ধরে আছে, একে সরাইতে কিন্তু বেশি শক্তি লাগবে। আবার এখানে কি একটু কম শক্তি দিলেই হবে। তার মানে আমরা যদি এই জিনিসটা একটু ব্যাখ্যা করি, পর্যায়ের দিক থেকে বাম থেকে যত ডানে যাব পারমাণবিক ব্যাসার্ধ তত কমবে এবং আয়নীকরণ শক্তির মান তত বাড়বে। কারণ পারমাণবিক ব্যাসার্ধ যত বড় হবে তত কি হবে ভাইয়া, আয়নীকরণ শক্তিটা কিন্তু আমাদের কম লাগবে, তাই না? তাহলে একটু খেয়াল করো, যেহেতু আমাদের বাম থেকে ডানে গেলে আহ ব্যাসার্ধ কমে, অর্থাৎ আকর্ষণ শক্তি বাড়ে, আর সেখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করাতে চাইলে আমাকে বেশি শক্তির প্রয়োজন হয়, বেশি আয়নিক শক্তি দিতে হয়। তার মানে বাম থেকে যত ডাইনে যাব পর্যায়ের, সেক্ষেত্রে আমার কি হবে, আয়নীকরণ শক্তিটা বাড়বে। একই রকম এরপরে কার্বনের পরে কি আছে, বোরন, কার্বন, নাইট্রোজেন আছে। একটু খেয়াল করো ভাইয়া, নাইট্রোজেনের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা, 5টা, বাট এটার যে ব্যাসার্ধটা আরো ছোট হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। তাহলে এই যে 2, এই যে 4, এই যে 5। এবার দেখো তো, এটাতে আরো বেশি শক্তি প্রয়োজন হবে না একটা ইলেকট্রন ত্যাগ করাতে? কেন? কারণ এখানে তো আরো জোরে আঁকড়ে ধরে আছে, একটু বেশি শক্তি। তার মানে পর্যায়ের বাম থেকে যত ডানে যাব তত আয়নী শক্তি, আয়নীকরণ শক্তির মান তত বাড়বে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে এখানে আমাদের বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এগুলো কি একই পর্যায়ের বাম থেকে ডানে গেছে না? তার মানে এটাতে যে আয়নীকরণ শক্তি লাগবে তার চেয়ে আয়নীকরণ শক্তি বেশি এটার, তার চেয়ে এটার বেশি, তার চেয়ে এটার বেশি, তার চেয়ে এটার বেশি। কারণ যত ডানে যাচ্ছে তত কি আকারটা কমে আসতেছে, আকর্ষণ শক্তি বাড়তেছে, সরাতে কষ্ট হচ্ছে, বেশি শক্তি দিতে হচ্ছে, আয়নীকরণ শক্তির মান বেড়ে যাচ্ছে। তাহলে এখন আমাকে প্রশ্নে কি বলছে, আয়নীকরণ শক্তি যদি বুঝতে পারো, এখন আমাকে প্রশ্নে বলছে উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম শুধু ূর্ধ্বমুখী না হওয়ার কারণ। আচ্ছা, আমরা এই হিসাবে বলতে পারি যে বোরনের আয়নীকরণ শক্তি কম, কার চেয়ে কম, কার্বনের। আবার কার্বনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের চেয়ে একটু কম, নাইট্রোজেনের আবার অক্সিজেনের চেয়ে কম, অক্সিজেনের আবার ফ্লোরিনের চেয়ে কম। মূলত এইটা হওয়ার কথা ছিল আমাদের হিসাব অনুযায়ী, আমরা যেভাবে বুঝলাম, তাই না? কিন্তু দেখা যাচ্ছে ডাব্লু আর এক্স মৌল, ডাব্লু মৌল কি, ডাব্লু হচ্ছে আমাদের নাইট্রোজেন, এই ডাব্লু মৌল হচ্ছে নাইট্রোজেন, আর এক্স মৌল হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা জানি ডাব্লুর মান কি হবে, ডাব্লুর আয়নীকরণ শক্তি কিন্তু আমাদের অক্সিজেনের চেয়ে কম হবে, তাই না? কারণ ডাব্লুর পারমাণবিক ব্যাসার্ধটা একটু বেশি অক্সিজেনের চাইতে। কিন্তু এখানে দেখতে পাচ্তেছি ডাব্লুর আয়নীকরণ শক্তি বেশি, অক্সিজেনের আয়নীকরণ শক্তি কম, অর্থাৎ ঊর্ধ্বমুখী শুধু হলো না কেন? আমরা জানি যদি এই পাশ দিয়ে যাই তাহলে ইউ হচ্ছে আমাদের প্রথম, তাহলে বাম থেকে যত ডাইন যাবো তত কি হবে, আয়নীকরণ শক্তির মান বাড়বে। তাহলে এই যে এটার চেয়ে বাড়লো ভি, ভি এর চেয়ে বাড়লো ডাব্লু, ডাব্লুর চেয়ে বাড়লো এক্স হতো, কিন্তু ডাব্লুর চেয়ে কমলো এক্স। কেন হলো এটা? নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো? তাহলে তোমাকে এখন যে কাজটা মূলত করতে হবে সেটা হচ্ছে এই নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে, নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে আয়নীকরণ শক্তিটা একটু নির্ণয় করতে হবে। নিয়ম অনুযায়ী যেহেতু নাইট্রোজেনের পরে অক্সিজেনের অবস্থান, তাই অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু সেটা কেন হবে না? সেজন্য তোমাকে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতে হবে। নাইট্রোজেনের কত আমাদের 7, তাহলে একটু খেয়াল করো, 7 যদি আমরা করি 1s2, 2s2, 2s2p, যেহেতু আমাদের 7 তাই না, তাহলে 2p3 হবে। আবার অক্সিজেনের ক্ষেত্রে একটু খেয়াল করো, অক্সিজেনের ক্ষেত্রে আমরা কত জানি, অক্সিজেনের হচ্ছে 8। তাহলে দেখো 1s2, 2s2, 2p কত হবে, 1s2, 2s2, 2p 4 হবে, কারণ 4 আর 2 6 আর 2 8। তাহলে এখন আমাদের নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল, অক্সিজেন যেহেতু নাইট্রোজেনের পরে অবস্থিত, অর্থাৎ পর্যায়ের দিক দিয়ে মানে পরে অবস্থিত, সুতরাং এটার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে এটার আয়নীকরণ শক্তি কম। কেন এটা হলো তোমার, সেটার কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কেন? একটু খেয়াল করো, আমরা হুন্ডের নীতি অনুযায়ী, তুমি লিখবা হুন্ডের নীতি অনুযায়ী আমরা জানি যে পি, এরপরে ডি, এরপরে এস, অর্থাৎ এসপিডি, এই 3টা অরবিটালের কি আছে, এই 3টা অরবিটালের অর্ধপূর্ণ অবস্থা আছে এবং পূর্ণ অবস্থা আছে। সেটা কি কি, যে এস এর অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে 1 আর পূর্ণ অবস্থা হচ্ছে 2, আবার পি এর অর্ধপূর্ণ অবস্থা 3, পূর্ণ অবস্থা হচ্ছে 6। প্রত্যেকটাই চাই আমরা অর্ধপূর্ণ অবস্থায় থাকি অথবা পূর্ণ অবস্থায় থাকি, প্রত্যেকটা অরবিটালই চাই। এরপরে কি ডি, ডি এর হচ্ছে আমাদের
sp_d, তাই না? সো ডি এর হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে 5 আর পূর্ণ অবস্থা হচ্ছে 10। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের নাইট্রোজেনের শেষের কক্ষপথে পি মৌল মানে পি অরবিটাল আছে, যার মাথায় ইলেকট্রন 3টি, অর্থাৎ সে অর্ধপূর্ণ অবস্থায় আছে। তাহলে অর্ধপূর্ণ অবস্থায় সেটা কিন্তু একটা দারুণ অবস্থা। এই অর্ধপূর্ণ অবস্থায় থাকলে সে একটু মানে কি, তার একটু বেশি আকাঙ্ক্ষা, আমি অর্ধপূর্ণতে থাকতে চাই। এই জন্য তাকে আমরা যতই বল প্রয়োগ করি, সে একটা ইলেকট্রন ত্যাগ করতে চায় না। সে ইলেকট্রন কি করতে চায় না? ত্যাগ করতে চায় না। এজন্যই তার ইলেকট্রনটা আসক্তিটা বেশি হয় অক্সিজেনের চাইতে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করো, পি ফোর অর্ধপূর্ণ অবস্থাও নয়, পূর্ণ অবস্থাও নয়। মূলত আরো এখান থেকে একটা গেলে তার আরো পি3 হবে, যেটা তার জন্য আরো ভালো হবে। সুতরাং এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অর্ধপূর্ণ অবস্থায় নাইট্রোজেনের শেষের কক্ষপথের পি অরবিটালে 3টি ইলেকট্রন থাকায় অর্ধপূর্ণ অবস্থায় থাকে, যার ফলে তার আকাঙ্ক্ষা বেশি থাকে। তার ইলেকট্রন আসক্তিটা একটু সরি, ইলেকট্রন আসক্তি কি, তার হচ্ছে আয়নীকরণ শক্তিটা বেশি হয়, কারণ তার অর্ধপূর্ণ অবস্থাকে ভাঙতে একটু বেশি কি লাগে, বেশি শক্তি লাগে। আর এটা কোনো অবস্থাই নয়, তাহলে এটাকে ভাঙতে কম শক্তি লাগবে। এজন্যই আমাদের হওয়ার কথা ছিল অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি নাইট্রোজেনের চাইতে, কিন্তু দেখা যায় নাইট্রোজেনের এইরকম অর্ধপূর্ণ অবস্থা থাকায় নাইট্রোজেনেরই আয়নীকরণ শক্তিটা বেশি অক্সিজেনের চাইতে। তাহলে সুতরাং আমাদের গ্রাফটা এজন্যই মূলত উঠেনি, এখানে এসে নেমে গেছে, যদিও ওঠার কথা ছিল ওঠেনি। তাহলে আমি যদি একটু তোমাদেরকে এই জিনিসটা উত্তরটা দেখাই, তাহলে তোমাদের কাছে আরো পরিষ্কার লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে দেখো ভাইয়া, আমি একটু তোমাদেরকে উত্তরটা একটু জাস্ট দেখাই। দেখো, আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলের আয়নীকরণ শক্তি কি পায়? বৃদ্ধি পায়, তাই না ব্যাপারটা? কারণ বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, আকর্ষণ বাড়ে, আর ওই আকর্ষণ যত বাড়বে ভাঙতে তত বেশি শক্তি দিতে হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তি বেশি লাগবে। তার মানে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি বেশি বৃদ্ধি পায়। আচ্ছা, কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে মৌলের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক আকার হ্রাস পায়, একই সাথে সাথে আয়নীকরণ শক্তিও বৃদ্ধি পায়। তুমি যদি এই কথাটা না লিখো, তুমি যেটা বুঝছো সেটা লিখবা, যে কি, কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক না, মানে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির ফলে কি হয়, আকর্ষণ শক্তিটা বৃদ্ধি পায়, পরমাণুর আকার হ্রাস পায়, এবং কি হয় সেখান থেকে যেহেতু সেখানে হচ্ছে আকর্ষণ শক্তি বৃদ্ধি, তাই সেখানে বেশি পরিমাণ কি শক্তি দিতে হয়, আয়নীকরণ শক্তি বেশি লাগে, যার কারণে আমাদের কি হয়, এখানে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। পরমাণুর আকার যত ছোট হতে থাকে, মৌলের পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ তত কষ্টকর হয়, যেটা আমরা একটু আগে বললাম, অর্থাৎ যেহেতু সেখানে আকর্ষণ শক্তি বেশি। বিসিএনওএফ মৌলসমূহের মধ্যে বোরন মৌল পর্যায় সারণীর সর্ববামে ও ফ্লোরিন মৌল সর্ব ডানে অবস্থিত। তাই ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি এবং বোরনের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম। এখানে কোনো ভেজাল নাই। কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে আমাদের ভেজাল। নাইট্রোজেন ও অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের কারণে অক্সিজেনের আয়নীকরণ শক্তি কম হয়, যদিও অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়া উচিত ছিল। সো এখানে দেখো, এই যে এটা করছে 2p3 এবং 2p4। এন এর ইলেকট্রন বিন্যাসে 2p অরবিটাল অর্ধপূর্ণ থাকে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে 2p অরবিটাল কি থাকে? অর্ধপূর্ণ থাকে, যা একটি সুস্থিত অবস্থা। ফলে এন কে একটি ইলেকট্রন বের করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, অপরদিকে ও থেকে খুব সহজেই একটি ইলেকট্রন বের করে অক্সিজেনকে সুস্থিত অবস্থায় নিয়ে যাওয়া যায়। এই ইলেকট্রন বের করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় না, ফলে এন এর থেকে ও এর আয়নীকরণ শক্তি হ্রাস পায়, বা ওর থেকে এন এর আয়নীকরণ শক্তি বেশি হয়। সুতরাং বলা যায় উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী নয়, ঊর্ধ্বমুখী হওয়ার কথা থাকলেও ঊর্ধ্বমুখী নয়, এই যে সুস্থিত অবস্থার কারণে। সো আশা করি তোমরা এই জিনিসটা একটু ক্লিয়ার হইছো। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে ইনশাআল্লাহ চলে যেতে পারি। আয়নীকরণ শক্তি কি ক্লিয়ার তোমাদের? আয়নীকরণ শক্তি আশা করি তোমাদের ফুল ভাবে ক্লিয়ার। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন দেখি কি আছে। দেখো ভাইয়া, নেক্সট কোশ্চেন। ও আচ্ছা, ছোট করতে হবে, হ্যাঁ দেখি। এবার ঠিক আছে না? হ্যাঁ, ফুল ভাবে ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে বলছে কি, এই যে এ, এ কোনটা? এই যে হাইড্রোজেনকে নির্দেশ করছে, এটা একটা পর্যায় সারণী দাগান্তরিত করছে। তাহলে এ হচ্ছে হাইড্রোজেন আর এক্স হচ্ছে আমাদের কি, এই যে হিলিয়াম। ব্যাপারটা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি, এটা হচ্ছে লিথিয়াম দেওয়াই আছে। আর তোমাকে যেটা বুঝতে হবে, যেহেতু লিথিয়াম এর আগে কি ছিল, অবশ্যই হাইড্রোজেন। কেননা কি, আমরা একটা নিয়ম জানি, হেলিনাকে এইভাবে আমরা পড়ি না। সো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম এগুলো আসবে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, এটা লিথিয়াম। এক্স কি, এক্স হচ্ছে আমাদের হিলিয়াম। তাহলে আমি একটু লিখি, এটা হচ্ছে হাইড্রোজেন,
এটা হচ্ছে আমাদের হিলিয়াম। আচ্ছা, এরপর ওয়াই জেড এন, এটা কি, এটা কি? আচ্ছা, হিলিয়ামের এখানে কে থাকে? নিয়ন, এই যে নিয়ন দেওয়াই আছে। তাহলে নিয়নের আগে কি বলতো? তাহলে এই ক্রমটা একটু তোমাকে জানতে হবে যে কি অক্সিজেন ফ্লোরিন থাকে। এটা হচ্ছে আমার তাহলে অক্সিজেন, এটা হচ্ছে ফ্লোরিন, নিয়ন। তাহলে অক্সিজেন ফ্লোরিন নিয়ন। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমাকে আগে মৌলগুলো নির্ণয় করতে হবে। এখন তোমার গ নম্বরে যা বলছে তুমি একটু সেইটা করো। এ এবং এক্স এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। এ এবং এক্স, এ হচ্ছে হাইড্রোজেন, এক্স হচ্ছে হিলিয়াম, তাই না? তাহলে এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। ইলেকট্রন আসক্তি, এখন কথা হচ্ছে ইলেকট্রন আসক্তি জিনিসটা কি, এইটা একটু বুঝতে হবে। ভাইয়া দেখো, দেখো ইলেকট্রন আসক্তি কি। সাপোজ হাইড্রোজেনটা একটু দেখি, যে এটার হচ্ছে আমাদের প্রথম কক্ষপথে জাস্ট একটা ইলেকট্রন। আর হিলিয়ামের ক্ষেত্রে একটু খেয়াল করো দেখি, প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন। তাহলে দেখো কার ইলেকট্রন আসক্তিটা বেশি হবে, একটু খেয়াল করো ভাইয়া। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এর নিচে তাহলে একটা প্রোটনও আছে, তাই না? আচ্ছা, তাহলে একটা প্রোটন আর একটা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ শক্তিটা যেমন, দুইটা প্রোটন আর দুইটা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ শক্তি কি তেমন না? তেমন না, অবশ্যই বেশি। তাহলে যেহেতু এখানে প্রোটন আর ইলেকট্রনের আকর্ষণ শক্তি বেশি, আকর্ষণ শক্তি বেশি, আর ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন খাওয়ার প্রবণতা, ইলেকট্রন নেওয়ার প্রবণতা। ভাইয়া দেখো, যেহেতু এখানে আকর্ষণ শক্তি কম, এর কিন্তু ইলেকট্রন খাইতে বেশি মন চাইবে না, এ চাইবে দিয়ে দে দিয়ে দে। কারণ এ তো আর এখানে দেখো, এখানে সে কিন্তু জোরে এমনিতে ইলেকট্রন নিয়ে আসে, আমার কাছ থেকে কেউ ইলেকট্রন নিতে পারবি না এইভাবে নিয়ে আসে। সে বলবে কি আরো আমাকে ইলেকট্রন দে, ইলেকট্রন আসক্তি তার আরো বেশি। আর এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে মনে করো যে এই যে একটা ইলেকট্রন আর একটা প্রোটন, এদের মধ্যে যে আকর্ষণ সেটাই অনেক কম, সো এই আকর্ষণের মধ্যে তারা আবার ইলেকট্রন খাবে, খাবে না। সুতরাং ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম, যে পর্যায়ের একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যায়, তাহলে কি হবে? ইলেকট্রন আসক্তিটা বাড়বে, কারণ তাদের মধ্যে কি হবে? আকর্ষণ শক্তি বাড়বে। আকর্ষণ শক্তি বৃদ্ধির ফলে তারা কি করবে? তারা ইলেকট্রন ছেড়ে কখনোই দেবে না। আর যেহেতু ইলেকট্রন ছেড়ে দেবে না, অর্থাৎ তারা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তিটা তাদের বাড়বে। তাহলে ইলেকট্রন কেন ছেড়ে দেবে না? কারণ তাদের এই যে এখানে কি যত ইলেকট্রন প্রোটন বাড়বে, তত তাদের আকর্ষণ শক্তি বাড়বে। আর আকর্ষণ শক্তি বাড়া মানে কি তারা ছেড়ে দেওয়া, ইলেকট্রন ছেড়ে দেওয়া না, আরো জমাট বাঁধা, আরো লেগে থাকে এইরকম। তাহলে তারা কখনোই ছেড়ে দেবে না, তার মানে তারা আরো গ্রহণ করতে চাইবে। সুতরাং যত বাম থেকে ডানে যাব, তত কি হবে? আকর্ষণ শক্তিটা বৃদ্ধি পাবে, এবং আয়নীকরণ শক্তিও যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পাবে। তার মানে এ এবং এক্স এর ইলেকট্রন আসক্তির ক্রম হবে ঠিক এইরকম, যে হাইড্রোজেন গ্রেটার দেন হিলিয়াম, বা এক্স এ গ্রেটার, সরি কি বলতেছি অবশ্যই আমাদের হিলিয়ামের ইলেকট্রন আসক্তিটা বেশি হবে, হিলিয়াম গ্রেটার দেন হচ্ছে হাইড্রোজেন, এটাই কিন্তু হবে, তাই না? ব্যাপারটা তাই হবে না? অবশ্যই কিন্তু তাই হবে। বা আমি এটাকে বলতে পারি যে এক্স গ্রেটার দেন এ। তাহলে তুমি কিভাবে লিখবা, তুমি কিভাবে লিখবা সেটা হচ্ছে তুমি এইভাবে লিখবা। আমি একটু তাহলে তোমাদেরকে দেখাই যে কিভাবে লিখবা। হুম, দেখো এই যে গ নম্বরটা দেখতে পাচ্ছ, আমি একটু তোমাদেরকে দেখাই ভালোভাবে। সো এই পাশে দেখো, দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, দেখো বলা হয়েছে কি উদ্দীপকের এ ও এক্স মৌলদ্বয় একই পর্যায়ে অবস্থিত। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। এক কথায় অত কিছু বোঝার দরকার নাই, ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন খাওয়ার প্রবণতা, অর্থাৎ ইলেকট্রন কে বেশি খেতে পারে। আচ্ছা, ইলেকট্রন আসক্তি মৌলের পারমাণবিক আকারের সাথে সম্পর্কযুক্ত, ওটা বড় কথা নয়। পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি মান বাড়ে। কেন? কারণ পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে, আকর্ষণ শক্তি তাদের মাঝে যার কারণে বেশি, তাই না? তো তারা কি ইলেকট্রন আরো ছেড়ে দেবে না, বরং আরো গ্রহণ করবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান তাদের বাড়বে পারমাণবিক ব্যাসার্ধ যত কমবে। এরপরে লিখবা পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আবার ইলেকট্রন আসক্তির মান কমে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ এমনি বেশি, তাহলে তাদের ইলেকট্রন তো খাওয়ার কোনো প্রবণতা নেই, বরং তারা আরো ছেড়ে দেবে। কারণ তাদের মধ্যে অত টান নেই যে তারা আঁকড়ে ধরে থাকবে, তারা আরো ছেড়ে দিতেই বেশি উদ্যোগ গ্রহণ করবে।
তাহলে কোন পর্যায়ের বাম থেকে ডান দিকে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমাগত হ্রাস পায়, কারণ বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও শক্তি স্তর বৃদ্ধি পায় না। নিউক্লিয়াসে ধনাত্মক আধানের সংখ্যা বৃদ্ধি পায় বলে মৌলসমূহের যোজনী ইলেকট্রনের উপর আছে। এই কথা বলছে এক কথায় বলছে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন প্রোটন বেশি হয়, তার মানে আকর্ষণ শক্তি বেশি হয়, পরমাণুর আকার হ্রাস পায়, যার ফলে ইলেকট্রন আসক্তিটা বাড়ে। এক কথায় এটা। একই পর্যায়ের এ মৌলটি সর্বাপেক্ষা বামে এবং এক্স মৌলটি সবচেয়ে ডানে অবস্থিত। তাই এ মৌলের পারমাণবিক ব্যাসার্ধ তথা আকার এক্স মৌল হতে আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? না দেখতে পাচ্ছ না। আচ্ছা একটু খেয়াল করো। তাহলে এখানে কি হবে? এক্স মৌল একই পর্যায়ের এ মৌলটি কি সর্বাপেক্ষা বামে এবং এক্স মৌলটি সবচেয়ে ডানে অবস্থিত। তাই এ মৌলের পারমাণবিক ব্যাসার্ধ তথা এক্স মৌলের থেকে বেশি, কারণ আমাদের পর্যায় সারণী যত বামে থাকবে তাদের পারমাণবিক ব্যাসার্ধ তত বেশি, যত ডানে থাকবে তত। সো এগুলো তোমরা পারবে এখন। তাহলে আমি যেভাবে একটা জাস্ট বুঝে দেবো ইলেকট্রন আসক্তি কি, তাহলেই তোমরা নিজে থেকেই লিখতে পারবা জিনিসগুলো। ইলেকট্রন আসক্তি যদি বুঝতে পারো তাহলে নিজে থেকেই কি করতে পারবা? লিখতে পারবা। ওকে, ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো তো ভাইয়া ঘ নম্বরে কি বলছে। আমি একটু ছোট করি তাহলে। দেখো ঘ নম্বরে বলছে যে ওয়াই ও জেড মৌলের আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়, যুক্তি সহ ব্যাখ্যা করো। তাহলে এক কথায় যেটা করতে হবে, ওয়াই আর জেড মৌলের আয়নীকরণ শক্তির ক্রম লিখতে হবে এবং ওয়াই ও জেড মৌলের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম লিখতে হবে। তারপর দেখতে হবে এরা কি বিপরীত ক্রম হইল কিনা। তাহলে ফার্স্টে তোমরা যেভাবে লিখবা লিখো, আমি জাস্ট মেইন উত্তরটা কিভাবে লিখতে হয় সেটা লিখবা, সেটা আমি দেখে দিচ্ছি। যে ওয়াই ও জেড মৌলের মৌল যথাক্রমে লিখবা অক্সিজেন ও কি ফ্লোরিন। তাহলে এবার তুমি কি করবা? অক্সিজেন ও ফ্লোরিনের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি আগে বের করবা। আমরা জানি একটা পর্যায়ে একই পর্যায়ের, যেহেতু অক্সিজেন এবং ফ্লোরিন একই পর্যায়ে অবস্থিত, আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। এখন কেন বৃদ্ধি পায় এটা আর বলবো না, প্রথম থেকে যারা বুঝতে পারছো তারা পাবে। সো আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। যেহেতু এখানে অক্সিজেন বামে অবস্থিত এবং ফ্লোরিন এর পরে অবস্থিত, তাই এক্ষেত্রে আমাদের অক্সিজেন ও ফ্লোরিনের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির ক্রমটা হবে অক্সিজেন লেস দেন এফ, বা অক্সিজেন ফ্লোরিনের চেয়ে আয়নীকরণ শক্তি কম। এটা হচ্ছে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। ওকে, আচ্ছা এরপরে এবার লিখবা যে আবার অক্সিজেন এবং ফ্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে যেটা হবে, সেটা পারমাণবিক ব্যাসার্ধ কি, একটা পর্যায়ের বাম থেকে যত ডানে যাব পারমাণবিক ব্যাসার্ধ তত হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ কি পায়? তত হ্রাস পায়, তত হ্রাস পায়। যেহেতু অক্সিজেন পূর্বে অবস্থিত, অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধটা বেশি, কার চেয়ে বেশি? ফ্লোরিন, কারণ ফ্লোরিন অক্সিজেনের পরে অবস্থিত, পারমাণবিক ব্যাসার্ধ তার কমে গেছে। তাহলে এই যে বিপরীত ক্রম হয়েছে, ও লেস দেন এফ আবার ও গ্রেটার দেন এফ। তাহলে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ও লেস দেন এফ, আর হচ্ছে কি পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে ও গ্রেটার দেন এফ। অর্থাৎ উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। তাহলে জিনিসটা কি ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের ফুললি ভাবে কভার। আচ্ছা আমরা তাহলে এটা করলাম, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের ভেজাল মূলত লাগে এই আয়নীকরণ শক্তিটা বুঝতে, ইলেকট্রন আসক্তিটা বুঝতে ভেজাল লাগে, কিন্তু কোনো ভেজাল নাই। যদি ভেজাল মুক্ত অবস্থায় বুঝতে চাও তাহলে তুমি এই জিনিসটা জাস্ট খেয়াল রাখবা, মৌলের ব্যাসার্ধ যত বাড়বে বা মৌলের ব্যাসার্ধ যত কমবে আয়নীকরণ শক্তি তত বাড়বে, ইলেকট্রন আসক্তিও তত বাড়বে। মৌলের ব্যাসার্ধ যত কমবে আহ আয়নীকরণ শক্তিও তত বাড়বে, ইলেকট্রন আসক্তিও তত বাড়বে। এবার মৌলের ব্যাসার্ধ যত বাড়বে আয়নীকরণ শক্তি তত কমবে, ইলেকট্রন আসক্তিও তত কমবে। শেষ। তাহলে এইভাবে তুমি সরাসরি মনে রাখতে পারো, আর যদি বুঝে পড়ো তাহলে তো এমনিতেই বুঝতে পারবে। একটু মাথাটা খাটাইতে হবে, একটু খাটাইতে হবে, 1 মিনিট ধরে আগে কল্পনা করতে হবে যে আয়নীকরণ শক্তি বলতে আমি কি বুঝলাম। ওকে, সো এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো ভাইয়া বলা হয়েছে কি, এক্স ওয়াই জেড ও আর 4টি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17, 20, 23 ও 23। অর্থাৎ আমাদের এক্স এর হচ্ছে 17, এরপরে ওয়াই হচ্ছে 20, জেড হচ্ছে 23, আর হচ্ছে 30। তাহলে আমরা একটু দেখি 17, 20, 23, 30 কোথায় কোথায় আছে। তো এখানে দেখো তোমাদের তো আবার মানে পরীক্ষার হলে এটা নিয়ে ঢুকতে দেবে না, তাই না? তোমাদের দেখতে হবে যে 17 ইলেকট্রন অবশ্যই কার? অবশ্যই ক্লোরিনের। তাহলে 20 আবার কার? 20 হচ্ছে কি ক্যালসিয়াম। তাহলে এই যে ক্লোরিন,
এই যে ক্যালসিয়াম, এরপরে 23 কার 23 হচ্ছে আমাদের ভ্যানাডিয়াম, এরপরে 30 কার 30 হচ্ছে জিঙ্ক। আচ্ছা, এখন তোমাকে বলছে ইলেকট্রন বিন্যাস করে জেড মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। ইলেকট্রন বিন্যাস করে জেড মৌল, তাহলে জেড হচ্ছে 30, তাহলে জিঙ্ক 30 নম্বর মৌল কি জিঙ্ক, তাহলে জিঙ্ক 30 এর আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরপরে কি 4s2, এরপরে আসবে হচ্ছে 3d, কত বসে 2 4 6 7 10 আর 2 12 আর 6 18 আর 2 20 আর 10 30, তাই না ব্যাপারটা? তাহলে এখন আমাকে যেইটা করতে হবে ভাইয়া, দেখো মূলত আমরা 4s এর আগেই 3d লিখবো, পরবর্তীতে 4s টা লিখবো, এই জিনিসটা একটু খেয়াল রাখো। 3p6 তাই না, তারপরে 3p এর পরে 3d আসবে, বাট 3d তে আগে ইলেকট্রন না দিয়ে 4s এ আগে দুইটা পূরণ করব, দেন এখানে 10 দেবো। ওকে, আচ্ছা এবার তোমাকে কি করতে বলছে, বলছে হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান, অর্থাৎ এটার আগে পর্যায় নির্ণয়। তাহলে পর্যায় কত, পর্যায় হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ কি যে তোমার হচ্ছে কি শক্তি স্তর, তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4 বা সর্বোচ্চ শক্তি স্তর 4, তার মানে পর্যায় হবে 4 নম্বর পর্যায়। এবার একটু খেয়াল করো দেখি, তার হচ্ছে গ্রুপ কত হবে। তাহলে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোন সূত্রে পড়ছে, আমরা জানি শেষের কক্ষপথে শুধু এস থাকলে আমাদের কি শুধু এস থাকলে আমরা জানি হচ্ছে এস এর ইলেকট্রন সংখ্যাই হবে কি গ্রুপ, তাহলে এখানে গ্রুপ হবে 2, কিন্তু এটা দিলে ভুল হবে, কারণ আরো একটা নিয়ম আছে দেখো, যে যদি এস থাকে এবং আগের শক্তি স্তর, দেখো এটা হচ্ছে 4 নম্বর শক্তি স্তরে শুধু এস আছে, কিন্তু তার আগে শক্তি স্তর কি 3 নম্বর শক্তি স্তর, সেই 3 নম্বর শক্তি স্তরে যদি আবার ডি থাকে, তাহলে তোমার সূত্রটা হবে কি, যদি ডি থাকে সেই শেষের শক্তি স্তরে, তাহলে সূত্র হবে ডি প্লাস এস, তাহলে আমাদের ডি হচ্ছে 10 প্লাস এস হচ্ছে 2, 10 আর 2 12, তাহলে যদি শুধু এস থাকে এবং এস এর আগের যদি এখানে ডি না থেকে পি থাকতো বা এস থাকতো তাহলে কোনো সমস্যা হতো না, তাহলে জাস্ট 2 হবে। বাট যদি দেখা যায় এস এর আগে ডি আছে, মানে এস এর আগে ডি আছে বাট কিসের বলতো, তার আগের যে, তার আগের যে আমাদের কি এটাকে শক্তি স্তর, মানে 4 নম্বর শক্তি স্তরের আগের শক্তি স্তরে যদি ডি থাকে, তাহলে ডি প্লাস এস করবো, অর্থাৎ 10 প্লাস 2 12, তাহলে আমাদের 4 নং পর্যায়ের 12 নং কি গ্রুপে অবস্থিত হচ্ছে কি জিঙ্ক। তাহলে আমরা একটু দেখি পর্যায় সারণীতে আসলে ঠিক আছে কিনা। 1 2 3, 1 2 3 4, এই যে 4 নং পর্যায়ের এই যে 12 নং গ্রুপ জিঙ্ক, দেখছো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 নম্বর গ্রুপ 4 নং পর্যায় জিঙ্ক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা এরপরে একটু খেয়াল করো, আমরা দেখি পরবর্তী কোশ্চেনে কি বলছে। আচ্ছা, ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের এক্স ওয়াই ও আর মৌল তিনটির আকারের ক্রম বিশ্লেষণ করো। কি বলছে, আকারের ক্রম অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ। তো আমরা তো এই জিনিসটা জানি, এক্স ওয়াই আর আর, তাহলে এক্স ওয়াই আর কি বলতো, এক্স ওয়াই আর কি, এক্স হচ্ছে 17 অর্থাৎ ক্লোরিন, ওয়াই হচ্ছে 20 অর্থাৎ ক্যালসিয়াম, আর আর কি, আর হচ্ছে আমাদের 30, তাহলে জিঙ্ক। তাহলে আমাদের মূলত নির্দেশ করছে হচ্ছে এই যে ক্লোরিন, ক্যালসিয়াম, জিঙ্ক। এখন তোমরা আগে নিজে নিজেই বলো যে কোনটার কি হবে, বলো তো কোনটার পারমাণবিক ব্যাসার্ধটা কেমন হবে। আচ্ছা, অনেকেই মনে করতেছে যেহেতু ক্লোরিন সব শেষে আছে তাহলে এটার মনে হয় বেশি হবে, কিন্তু ব্যাপারটা আসলে এমন না। কেন এমন না একটু খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো। দেখো, আমরা যদি এই জিনিসটা একটু খেয়াল করি যে উদ্দীপকের এক্স মৌলটি, আমরা একটু তাহলে আঁকাআঁকি ট্রাই করব। আচ্ছা, এক্স মৌলটি হচ্ছে, আমি জাস্ট লিখতেছি এক্স মৌলটি কি ক্লোরিন, ক্লোরিনের হচ্ছে আমরা জানি 17 ইলেকট্রন। ওকে, আচ্ছা এরপরে আমাদের ওয়াই মৌল, ওয়াই কি, ওয়াই হচ্ছে আমাদের 20 অর্থাৎ ক্যালসিয়াম আর কি, ক্যালসিয়ামের হচ্ছে 20। আচ্ছা জেড কি, সরি জেড নয়, আর আর কি, আর হচ্ছে আমাদের জিঙ্ক, জিঙ্ক কত 30। তাহলে এবার তোমাকে যেটা করতে হবে, জেড কত ছিল 23, আমাদেরকে কি বলছিল জেড মৌলের পর্যায় সারণীতে অবস্থান। গ নম্বরে আমরা কি করছি, আমরা তো আর এর বের করছি পর্যায় সারণীতে অবস্থান, তাই না, জিঙ্কের বের করছি, বাট জেড কত 23, জেড কত 23, তাহলে 23 এর অবস্থান কত হবে বলো তো ভাইয়া, আমরা গ নম্বরটা তাহলে ভুল করে আসছি। তাহলে একটু খেয়াল করো, 23 এর ক্ষেত্রে আমাদের কি হবে 1s2, 2s2, 23 কার সেটা আগে নির্ণয় করতে হবে না। আচ্ছা সেটা জারি হোক, এরপরে কি 2s2, 2p6, 3s2, 3p6, এরপরে কি 4s, 3s, 3p, 3d আগে আনতে হবে, এরপরে 4s টা আনতে হবে, 4s এ আগে 2 পূর্ণ করতে হবে, 2 4 6 7 10 আর 2 12 আর 6 18 19 20, আর তাহলে আমাদের বাকি থাকলো 3, এই যে দিলাম 3। তাহলে এবার দেখো আমাদের শেষের কক্ষপথে এস আছে,
তার আগের কক্ষপথের সর্বশেষে ডি আছে, তাহলে আমাদের ইলেকট্রন কত হবে, মানে আমাদের গ্রুপ কত হবে, D+S, অর্থাৎ আমাদের 3+2 5, তাহলে 5 নং গ্রুপ, আর পর্যায় কত 4, তাহলে 4 নং পর্যায়ের 5 নং গ্রুপ, এটাই হচ্ছে আমাদের 23 পারমাণবিক সংখ্যা। তাহলে এই যে দেখো কত গ্রুপ, 4 নং গ্রুপ, এই যে 1 2 3 4, 4 নং গ্রুপ, 5 নং, এই যে 1 2 3 4 5, এই যে 5 নং, এই যে ভ্যানাডিয়াম 23। ঠিক আছে না, একদম ঠিক আছে। তাহলে এইভাবে আগে নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা তাহলে ঘ নম্বরটার দিকে খেয়াল করি। মৌলর আকারের ক্রম বিশ্লেষণ করো। তাহলে প্রথমেই আমরা ক্লোরিনের আকারটা একটু দেখি, 17, তাই না? প্রথম কক্ষপথে একটা, দুইটা, দ্বিতীয় কক্ষপথে আমাদের কয়টা বলো তো ভাইয়া? দ্বিতীয় কক্ষপথে কয়টা? 2 4 8 10। তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে বলো? অবশ্যই তৃতীয় কক্ষপথে থাকবে হচ্ছে 7টা, 2 4 6 7। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ক্লোরিন, এটা কি ক্লোরিন। আচ্ছা, এরপর আমরা বের করব ক্যালসিয়ামের বের করব, তাই না? তাহলে এবার দেখো তো ক্যালসিয়ামের কত, 20। তার মানে এটার আকারটা একটু ছোট হবে, কেন? কারণ এখানে ইলেকট্রন সংখ্যা 17, এখানে ইলেকট্রন সংখ্যা 20, তাহলে ইলেকট্রন সংখ্যাও যত, প্রোটন সংখ্যাও তত, তাহলে এখানে প্রোটন সংখ্যাও 20, তাহলে বেশি প্রোটন বেশি ইলেকট্রনের মাঝে কি হবে, আকর্ষণ শক্তিটা বেশি হবে। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়া? এই যে ক্যালসিয়াম, এটার আকারটা আরো হ্রাস পাবে। এই যে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার কত বলতো? 8টা, তাই না? 8 আর 2 এ 10। এখন এইখানে কোশ্চেন আছে ভাই, দেখো 8 আর 2 এ 10, তৃতীয় কক্ষপথে আমাদের কত হবে? তৃতীয় কক্ষপথে তার থাকে হচ্ছে আমাদের 10, এখানে থাকে হচ্ছে 8টা থাকে, 2 4 6 8, এন্ড চতুর্থ কক্ষপথে তার থাকে হচ্ছে ভাইয়া 2টা। এখন আমি দেখতে পাচ্ছি ইলেকট্রন প্রোটন বেশি হয়েও এর আকারটা বৃদ্ধি পাইলো, কেন 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 কেন? আমরা তো জানি ইলেকট্রন প্রোটন বৃদ্ধি পাইলেও হ্রাস পাবে আরো, কিন্তু বৃদ্ধি পেলো কেন? কারণ এখানে ভাইয়া একটা একদম কক্ষপথই বেড়ে গেছে। জিনিসটা কি খেয়াল করছো তোমরা? একদম কিন্তু কক্ষপথই বেড়ে গেছে। তাহলে কক্ষপথ যদি বেড়ে যায় তাহলে কিন্তু ভাইয়া বাঁচার কোনো রেহাই নেই, তাহলে আকার ঠিকই বৃদ্ধি পাবে। তার মানে ক্লোরিনের চেয়ে ক্যালসিয়ামের আকার বৃদ্ধি। কেন? ক্লোরিনের তোমাদের এখানে কয়টা আছে, 1 2 3টা, বাট এখানে 1 2 3 4টা আমাদের কি শক্তি স্তর। তাহলে যদি শক্তি স্তর বৃদ্ধি পায় তবে আমাদের আরো বেশি আকার বৃদ্ধি পাবে। শক্তি স্তর বৃদ্ধি পাইলে করার কিছু নেই, আরো বেশি আকার বৃদ্ধি পাবে। যদিও ইলেকট্রন আর প্রোটন বেশি হয়, যতটুকু সংকুচিত হয় তার চেয়ে বেশি হয় কি একটা কি শক্তি স্তর বেড়ে যাওয়ার কারণে। এবার আমরা জিঙ্কের ক্ষেত্রে দেখি, জিঙ্কের ব্যাপারটা কি হয়, 30, তাই না? তাহলে এই যে দিলাম 30, একটু খেয়াল করো। প্রথম কক্ষপথে তার থাকে হচ্ছে 2টা। এবার যেহেতু এখানে হচ্ছে 30টা, আরো কি হবে, আরো কিন্তু তাদের মধ্যে আকর্ষণ শক্তিটা বাড়বে, অর্থাৎ কক্ষপথগুলো কাছাকাছি চলে আসবে। 2টা, এরপরে 8টা, 8 আর 2 হচ্ছে আমাদের কত, 10, 10টা। এরপরে তৃতীয় শক্তি স্তরে থাকবে হচ্ছে 18টা। কয়টা থাকবে, 18টা, 4 6 8 10 12 14 16। আচ্ছা, তাহলে কয়টা হলো, 2টা, 8 আর 2 10টা, 10টা আর 18টা এখানে থাকবে, ধরো এখানে 18টা আছে, তাহলে 18 আর 10 28টা, আরো থাকে 2টা, এই যে এই কক্ষপথে এসে হবে আর 2টা, একটা 2টা। কিন্তু এইটার আমাদের কত বলতো? যেহেতু আমাদের এখানেও শক্তি স্তর 1 2 3 4টা, তাহলে এখানেও শক্তি স্তর 4টা, এখানে ইলেকট্রন প্রোটন কম, এখানে ইলেকট্রন প্রোটন বেশি, তাহলে এটা কি হবে, একটু সংকুচিত হবে এটার চেয়ে কি হবে, আরো একটু, আমার যদিও আকাতে এরকম হয়েছে বাট এটা কিন্তু আরো সংকুচিত হবে। কেমন করে? এই যে একটা, 2টা, এখানে হচ্ছে ধরো 8টা, তৃতীয় কক্ষপথে হচ্ছে ধরো 18টা, এন্ড চতুর্থ কক্ষপথে ধরো হচ্ছে আমাদের 2টা। তাহলে এটারও কিন্তু আমাদের 4টাই শক্তি স্তর, এটারও 4টাই, কিন্তু এটা কেন ছোট হলো, কারণ এখানে ইলেকট্রন প্রোটন বেশি। তাহলে একটু খেয়াল করো, আমাদের শক্তির ক্রমটা ঠিক এইরকম দাঁড়ালো যে সবচাইতে আমাদের, কিন্তু দেখো জিঙ্ক কিন্তু আবার কার চেয়ে বড় হবে, ক্লোরিনের চাইতে বড় হবে, তাই না? কারণ ক্লোরিনের কি পারমাণু, এই যে
শক্তি স্তর কিন্তু কম, অর্থাৎ শক্তি স্তর যার বেশি, এটা হচ্ছে মেইন কথা, শক্তি স্তর যার বেশি তারই আকারটা বেশি হবে। তাহলে এক্ষেত্রে আমাদের আকার বেশি কার? সবচাইতে বেশি হচ্ছে ক্যালসিয়ামের আকার বেশি। তার চাইতে আকার বেশি কার? তার চাইতে ছোট হচ্ছে আমাদের জিঙ্ক, এন্ড তার চাইতে ছোট হচ্ছে আমাদের ক্লোরিন। তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ভাইয়া। দেখো এখানে আমাদের তিনটা হচ্ছে শক্তি স্তর, আর প্রোটন ইলেকট্রন যাই থাক, এখানে আমাদের চারটা শক্তি স্তর, ইট মিনস এটার চাইতে এটা অবশ্যই বেশি হবে। এবার দেখো এটাতেও চারটা শক্তি স্তর ঠিক আছে, কিন্তু কিন্তু এটার চাইতে এটা কেন কম হবে? কারণ এটাতে ইলেকট্রন প্রোটন যতগুলো, এটাতে তার চাইতে বেশি আছে, শক্তির আকর্ষণ শক্তি আরো বেশি হবে। তাহলে আমাদের ক্রমটা দাঁড়াবে ঠিক এই রকম। তাহলে একটু খেয়াল করো, এক্স ওয়াই আর মৌল তিনটির আকারের ক্রম বিশ্লেষণ করো, আকারের ক্রম হবে এরকম। কিন্তু তোমরা লিখবাটা কিভাবে এটা তো দেখতে হবে। তাহলে লিখবা হচ্ছে ঠিক এই রকম করে, আমি একটু তোমাদেরকে দেখাতে চাই। দেখো এটা তোমাকে লিখতে হবে এইভাবে, যে উদ্দীপকের এক্স ওয়াই আর মৌলত্রয়ের পারমাণবিক সংখ্যা 17, 20, 30, অর্থাৎ মৌল তিনটি হলো যথাক্রমে ক্লোরিন, ক্যালসিয়াম, জিঙ্ক। আচ্ছা, এদের ইলেকট্রন বিন্যাস আগে করতে হবে 1s2 2s2 2p6 এইভাবে করছে আর কি। পর্যায় 3 গ্রুপ 17, পর্যায় 4 গ্রুপ 2, পর্যায় 4 গ্রুপ 12, এইভাবে তোমার না করলেও চলবে। এখন তুমি লিখবা, এই জিনিসটা লিখলে হয়ে যাবে। একই পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা তত বাড়তে থাকে, কিন্তু প্রধান শক্তি স্তর সংখ্যা বাড়ে না, তাই না? আমরা যদি পর্যায়ের ক্ষেত্রে লক্ষ্য করি, বাম থেকে ডানে গেলে পর্যায়ে কি হয়? অবশ্যই পারমাণবিক ব্যাসার্ধটা কমে, কিন্তু আমাদের কি হয় না, যে শক্তি স্তর এটা কিন্তু বৃদ্ধি পায় না। আচ্ছা, পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়। নিউক্লিয়াসে অধিক প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসে এই যে এই কথাটা বলছে আকর্ষণ বেশি হয়, ফলে ইলেকট্রন গুলো শক্তি স্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে, ফলে পরমাণুর আকার ছোট হয়ে যায়। আচ্ছা, যেটা আমরা জানি এটা আগে লিখলাম। ক্যালসিয়াম ও জিঙ্ক উভয়ই চতুর্থ পর্যায়ের মৌল, যাদের গ্রুপ সংখ্যা যথাক্রমে 2 ও 12, অর্থাৎ এরা কিন্তু কি একই পর্যায়ে, চতুর্থ পর্যায়ের মৌল। তার মানে যেহেতু ক্যালসিয়াম আগে আছে, জিঙ্ক পরে আছে, ইট মিনস আমরা বলতে পারি কি ক্যালসিয়ামের যে আকারটা সেটা কি হবে? অবশ্যই বেশি হবে জিঙ্কের চাইতে, কারণ যত ডাইনে যাব আকার তত কমবে। তাহলে এটা আগে নির্ণয় করলাম। দেন আমরা করব কি, আবার একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, ততই বাইরের দিক থেকে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। দেখো ভাইয়া, তুমি যদি এই জিনিসটা একটু খেয়াল করো, তুমি কি করবা? যত উপর থেকে নিচে আসবে একই গ্রুপের, সাপোজ তুমি হাইড্রোজেন আর লিথিয়ামের ক্ষেত্রে চিন্তা করো। হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের যদি কি হয়, একটা ইলেকট্রন থাকে তাহলে একটা শক্তি স্তর, কিন্তু হাইড্রোজেনের নিচে কি আছে? লিথিয়াম। তাহলে লিথিয়ামের শক্তি স্তর কি একটা? না, লিথিয়ামের শক্তি স্তর দুইটা, কারণ এর তিনটা ইলেকট্রন, একটা দুইটা আবার তিনটা। এরপরে তুমি সোডিয়ামে চলে যাও, সোডিয়ামে দেখবা তিনটা আমাদের কি শক্তি স্তর। তার মানে যত একটা গ্রুপের তুমি যত উপর থেকে নিচে নামবা, তত কি হবে? তত কিন্তু তোমার শক্তি স্তর সংখ্যা বাড়বে, আর শক্তি স্তর সংখ্যা বাড়লে কিন্তু তোমার কি হবে? পরমাণুর আকারটা অনেক বৃদ্ধি পাবে। তাহলে আমরা উত্তরটা ঠিক এইভাবেই দিচ্ছি, যে দেখো একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, ততই বাইরের দিকে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হলে পরমাণুর আকার অনেক বৃদ্ধি পায়। প্রদত্ত ক্যালসিয়াম ও জিঙ্ক উভয় চতুর্থ পর্যায়ের মৌল এবং ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল। তাই স্বভাবতই ক্যালসিয়াম ও জিঙ্ক উভয় ক্লোরিন অপেক্ষা আকারে বড় হবে। মানে আমরা নিয়ম অনুযায়ী কি জানি, যেহেতু ক্লোরিন তৃতীয় পর্যায়ে আর এগুলো চতুর্থ পর্যায়ে, তার মানে আমরা বলতে পারি যেহেতু তৃতীয় আর চতুর্থ আমাদের উপর নিচ আছে, তাহলে উপরেরটার কি হবে? উপরেরটার পারমাণবিক ব্যাসার্ধটা কম হবে, নিচেরটার পারমাণবিক ব্যাসার্ধ কম হবে, কারণ উপর থেকে নিচে গেলে নতুন শক্তি স্তর যুক্ত হয়। ওকে, তাই না? ব্যাপারটা ইলেকট্রন সংখ্যা যেমন বাড়ে তেমন কি হয়? নতুন শক্তি স্তর যুক্ত হয়। তাই যেহেতু আমাদের ক্লোরিন কি তৃতীয় পর্যায়ের, সুতরাং আমাদের এইটার কি, এটার অবশ্যই পারমাণবিক ব্যাসার্ধটা অনেক কম, আর ক্যালসিয়াম আর জিঙ্কের এই ক্লোরিনের অপেক্ষা বেশি। অতএব মৌলত্রয়ের পারমাণবিক আকারের ক্রম হবে এরকম, যে ক্যালসিয়াম গ্রেটার দেন জিঙ্ক, জিঙ্ক গ্রেটার দেন ক্লোরিন, মানে ক্লোরিনের সবচাইতে কি কম। আচ্ছা, এই বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে এক্স ওয়াই ও আর মৌল তিনটির আকারের ক্রম কিভাবে বিশ্লেষণ করতে হয়, এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এগুলো কোনো ব্যাপার নয়, যদি তোমরা বুঝতে পারো না তাহলে এগুলো কোনো ব্যাপার হবে না। সো এইবার একটু খেয়াল করো, আমাদের নেক্সট কোশ্চেনে কি বলছে। বলছে যে 23, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আমরা তো এই বিষয়গুলো জানি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি। আচ্ছা, গ নম্বরে কি বলছে সেটা একটু জাস্ট খেয়াল করো তো। গ নম্বরে কি বলছে আমাদের? আচ্ছা, গ নম্বরে বলছে হচ্ছে এ ও বি এর আয়নীকরণ শক্তি তুলনামূলক ব্যাখ্যা করো। তাহলে এ আর বি, এ কত? এ হচ্ছে আমাদের 11, তাহলে কোনটা হবে বলো তো? 11 কার? অবশ্যই সোডিয়াম, তাহলে এ হচ্ছে আমাদের কি সোডিয়াম। আচ্ছা, বি কি?
বি এর কত বলো তো? বি বি হচ্ছে আমাদের 14, তাহলে 14 কার? 14 সিলিকন না? 11 তো সোডিয়াম তাই না, আর 14 কার? 14 অবশ্যই সিলিকন। তাহলে তোমাকে এখন বলছে কি যে আয়নীকরণ শক্তি তুলনা করো, তাহলে সোডিয়ামের থেকে সিলিকনের আয়নীকরণ শক্তি অবশ্যই বেশি হবে, কারণ সিলিকনের কি আমাদের ইলেকট্রন প্রোটন সংখ্যা বেশি, যেহেতু একই পর্যায়ে কিন্তু এরা সোডিয়াম আর সিলিকন কি একই পর্যায়ে না? দেখো তো, এই যে দেখো সোডিয়াম সিলিকন একই পর্যায়ের, যত বাম থেকে ডানে যাব পারমাণবিক ব্যাসার্ধ তত হ্রাস পাবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তি এগুলোর মানটা বৃদ্ধি পাবে। এরা কখনোই কি করতে চাইবে না? ত্যাগ করতে চাইবে না, অংশগ্রহণ করতে চাইবে। এবং এদের কাছ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করাতেও আমাকে অনেক পরিমাণ শক্তি দিতে হবে, অনেক পরিমাণ আয়নীকরণ শক্তি দিতে হবে। যেহেতু আমাদের সোডিয়ামের চাইতে সিলিকন দূরে অবস্থিত, একই পর্যায়ের পরে অবস্থিত, তাই সিলিকনের কি আয়নীকরণ শক্তি অবশ্যই বেশি। তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে Na লেস দ্যান এসআই বা এসআই গ্রেটার দ্যান Na, একই কথা। ওকে, আশা করি বুঝতে পারছো আয়নীকরণ শক্তির তুলনা। আচ্ছা, ঘ নম্বরে বলছে কি, তোমরা একটু লিখে নিবা, বাংলা কথা মতো গুলো লিখবা, এগুলো তোমরা গাইডে দেখলেই বুঝতে পারবা। গ্রুপে মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যা সমান হয় না, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। কি বলছে? গ্রুপে মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যার সমান হয় না। অর্থাৎ আমি যদি এই জিনিসটা একটু খেয়াল করি, যে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো তো, এখানে যদি আমি একটা দেই, একটা ইলেকট্রন হাইড্রোজেনের, তার মানে এখানে বহিস্থ ইলেকট্রন সংখ্যা কত? 1। তাহলে এর এর কি দেখো তো, এর হচ্ছে আমাদের কি বলছেন, অবস্থান সর্বদাই বহিস্থ গ্রুপের মৌলের অবস্থান, গ্রুপে মৌলের অবস্থান। তাহলে দেখো তো, এটা হচ্ছে যেহেতু আমাদের এর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তার মানে এটা 1 নং গ্রুপ, এটা আমরা বলতে পারি। কিন্তু তুমি হিলিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো এবার, হিলিয়ামের আমরা জানি 2, তাহলে এর সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন, অর্থাৎ এটা কি তাহলে 2 নং গ্রুপে অবস্থিত? না, 2 নং গ্রুপে নয়। তার মানে আমরা বলতে পারি গ্রুপে মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যা সমান হয় না, বাট তোমাকে সেটা প্রমাণ করতে হবে এই কয়টা দিয়ে। তাহলে তুমি এখন লিখবা এ কি, বি কি, ডি কি। তাহলে এ হচ্ছে আমরা জানি সোডিয়াম, বি হচ্ছে আমাদের সিলিকন, আর ডি হচ্ছে 24। 24 কার ভাইয়া বলো? 24 কার? 24 হচ্ছে ক্রোমিয়াম। তাহলে এই তিনটা দিয়ে এখন তোমাকে প্রমাণ করতে হবে, এদের বহিস্থ ইলেকট্রন দিয়ে প্রমাণ করতে হবে যে এটা আসলে গ্রুপের সংখ্যার সমান নয়। তাহলে প্রথমে আমরা সোডিয়ামের ক্ষেত্রে বহিস্থ ইলেকট্রন দেখি। সোডিয়ামের কত? সোডিয়ামের হচ্ছে তোমার 11। তাহলে এই যে একটা দুইটা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? আমাদের 8টা, তাই না? 8টা, এবং তৃতীয় কক্ষপথে হচ্ছে আমাদের একটা। তার মানে যেহেতু এখানে শেষের কক্ষপথে একটা ইলেকট্রন বিদ্যমান, সুতরাং সোডিয়াম কি 1 নং গ্রুপে অবস্থিত। এটা কি ঠিক আছে? এটা কিন্তু ঠিক আছে। দেখো, সোডিয়াম কিন্তু আসলেই 1 নং গ্রুপে অবস্থিত, অর্থাৎ এটা মানছে। কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে কি সর্বদাই আবার বহিস্থ কি ইলেকট্রন সংখ্যা সমান, গ্রুপ সংখ্যা সমান হবে না। এবার তাহলে আমি কাকে নেব? বি কে নেব, অর্থাৎ সিলিকন। তাহলে সিলিকন কত? 14। তাহলে এই যে 14 এর ক্ষেত্রে আমাদের কি হবে? প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয়তে হচ্ছে আমাদের 8টা, 8 আর 2 এ 10টা, তৃতীয় কক্ষপথে কয়টা হবে? অবশ্যই 4টা। এখন নিয়ম অনুযায়ী হওয়ার কথা কি, যে যেহেতু আমাদের সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, তার মানে সিলিকন 4 নং গ্রুপে অবস্থিত। কিন্তু আসলেই কি তা? না। কিন্তু আমরা পর্যায় সারণী হতে লক্ষ্য করতে পারি যে সিলিকন আসলেই 4 নং গ্রুপ নয়, বরং এটা 14 নং গ্রুপে অবস্থিত। আবার এরপরে তুমি আরো একটা করবা, সেটা কি আছে? ডি, ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়ামের কত? ক্রোমিয়ামের হচ্ছে 24। প্রথম কক্ষপথে 2, এরপরে ধরো 8, 8 আর 8, এরপরে কোথায় যাবে? এখানে যাবে হচ্ছে তোমার 8টা, 8 8, না এখানে যাবে হচ্ছে তোমার দেখো 18টা যাবে, তাই না? 18টা। আচ্ছা, আমরা এইভাবে আগে করি। ক্রোমিয়ামের কত? 24। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। দেখো তো, 2 4 6 4 10 2 12 আর 6 18, 4s2, মানে 3d আগে লিখবো, 4s পরে লিখবো, বাট 4s2 আগে দেবো। 2 4 6 4 10 2 12 আর 6 18, 18 2 20 আর 4 হচ্ছে 24, তাই না? 24 না? হ্যাঁ। এখন তাহলে দেখো এর শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন? তাহলে এর শেষের কক্ষপথ হচ্ছে আমাদের 4। তাহলে শেষের কক্ষপথে আমাদের 2টা ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ ক্রোমিয়াম তাহলে 2 নং গ্রুপে অবস্থিত। আসলেই কি 2 নং গ্রুপে অবস্থিত? দেখো তো, যদিও নিয়ম অনুযায়ী 2 নং গ্রুপে হওয়ার কথা ছিল, কিন্তু তার অবস্থান হচ্ছে আমাদের 6 নং গ্রুপে। 1 2 3 4 5 6। অর্থাৎ আমরা বলতে পারি, উপর্যুক্ত আলোচনা থেকে বলতে পারি, গ্রুপের মৌল অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যা সমান হয় না। এখানে সোডিয়ামের ক্ষেত্রে সমান হলেও আমাদের কি এই সিলিকন আর ক্রোমিয়ামের ক্ষেত্রে
তা প্রমাণ করা যেতে পারেনি। সুতরাং উদ্দীপকের আলোকে এই জিনিসটা প্রতীয়মান হয় যে গ্রুপে মৌলের অবস্থান মূলত সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যা সমান হবে, কথাটি যথার্থ নয় বা কথাটি সঠিক নয়। তাহলে আশা করি ক্লিয়ার, তোমরা এইভাবে কি অ্যান্সার করতে পারবে না। মূলত এই ছিল আজকের ক্লাস, কারণ এর বাইরে আর কোনো কোশ্চেন নাই ভাইয়া। তুমি এখন গাইড দেখো, সাপ্লিমেন্ট দেখো, কিছু দেখো, তাহলে তো বুঝতেই পারতেছো এখানে কত সহজের আমাদের 2-3টা সিকিউ আছে। এর বাইরে এত সিকিউ নেই, আমি কি করাবো তোমাদেরকে। তো ভাইয়েরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের নেক্সট ওদের উপর অবশ্যই সিকিউ আসবে, বাট আজকেরটা যারা বুঝতে পারোনি আমি আন্তরিকভাবে দুঃখিত তাদের জন্য, কারণ তারা আইনীকরণ শক্তি আর তাছাড়া পারমাণবিক ব্যাসার্ধ এই বিষয়গুলো আসলে ভালোভাবে আয়ত্ত করতে পারেনি। তারা আগে সেই জিনিসটা আয়ত্ত করে নিবা। আমি যতটুকু বুঝাইছি আমি আশা করি রাখি তোমরা শিখতে পারছো বা বুঝতে পারছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।